আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ফোর ব্রেইন। কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি ওহি চৌধুরী আছি আপনাদের সাথে, কো-ফাউন্ডার অফ ফোর ব্রেইন। বর্তমানে পড়াশোনা করতেছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। কী অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল আপনাদের বলেন? তারপরে আপনাদের খুবই 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 চাওয়ার জিনিস একটা বাংলা সেকেন্ড পেপার। বাংলা ফার্স্ট পেপারের পরে আপনারা অনেক চাচ্ছিলেন যে বাংলা সেকেন্ড পেপারের জন্য কিছু নিয়ে আসেন ভাইয়া। তো আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি এবার বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপারে এইচএসসি 25-এর জন্য আমাদের কী কী পড়া ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমরা নিয়ে এসেছি। আপনারা জেনে থাকবেন যে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে 2টি অংশ থাকে। একটি হইতেছে ব্যাকরণ অংশ, অপর অংশটি হচ্ছে নির্মিতি অংশ। ব্যাকরণ অংশ হলো 30 মার্কের এবং নির্মিতি অংশ হইতেছে বাকি ৭৭ মার্কের। তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে নির্মিতি অংশের মধ্যে কত বেশি মার্ক এবং নির্মিতি অংশের জন্য কত সময় রাখা দরকার। আপনাদেরকে আজকে আমি শিখাই দেব কিভাবে আপনারা টাইমটা সুন্দর মতো ইউটিলাইজ করতে পারবেন। চলুন আর দেরি না করে ব্যাকরণ অংশের দিকে চলে যাওয়া যাক। প্রথমেই আমরা আসতেছি ব্যাকরণ অংশের দিকে। এই একটু আগে যেটা বললাম যে ব্যাকরণ অংশে রয়েছে সর্বমোট 30 নম্বর। এই 30 নম্বর পাওয়া খুবই ইজি যদি আপনারা টেকনিক্যালি আগান। এই 30 নম্বরের জন্য আপনারা জানেন প্রথমে কোশ্চেন থাকে উচ্চারণ নিয়ে। উচ্চারণের ক্ষেত্রে অথবা দিয়ে কোশ্চেন থাকে। তো প্রায় আপনি দেখবেন বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রতিটা কোশ্চেনেই অথবা দিয়ে থাকে। তো এখানে আমরা নাম্বার বাড়াইতে পারবো কিভাবে এবং টাইম কিভাবে বাঁচাইতে পারবো? আমরা যদি এই উচ্চারণের নিয়ম বা যেকোনো ক্ষেত্রে আমরা যদি আপনার নিয়মগুলাকে স্কিপ করে যাই, তাহলে দেখবেন আমরা ইজিলি টাইমস করতে পারবো। কারণ এখানে এইগুলা লিখতে অনেক বেশি সময় লাগে। তবুও যার প্রিফারেবল সেটা করতে পারেন আপনারা। সমস্যা নেই কোনো। আমরা আপনাদের জন্য সাজেশন হিসেবে এখানে দেখাই দিতেছি যে কিভাবে কোনটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। প্রথমে উচ্চারণে অধ্বনি, এ ধ্বনি, ম ধ্বনি, ব ধ্বনি এগুলোর 5টা করে নিয়ম। তারপরে উচ্চারণের রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম। এখানকার মধ্যে আপনারা দেখতে পারেন এই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। তাই আপনারা চেষ্টা করবেন যদি কেউ উচ্চারণের নিয়ম লিখতে চান তাহলে এই কয়েকটা প্রশ্ন, আমি বলব না যে আপনি প্রথম শুধু 4টা পড়েন, আপনি 6টাই পড়েন, কারণ কোন বোর্ডে কোনটা আসবে এটা বলা খুবই টাফ। তো 6টাই পড়বেন, ইনশাআল্লাহ এই 6টার মধ্যেই আপনারা 100% কমন পাবেন। এরপরে আমরা আসি যে আমাদের যেটা 5টা শব্দের উচ্চারণ লিখতে হয়। এখানে এই শব্দগুলো জাস্ট আপনাদের এক্সাম্পলের জন্য লেখা আছে। এইগুলা যে আসবে আপনাদের সেটার কোনো নিশ্চয়তা নাই আসলে। আমরা এগুলা বোর্ড থেকে নিয়েছি। আপনাদের যে টাস্কটা হবে সেটা হইতেছে একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বোর্ড কোয়েশ্চেনগুলো যত আছে, বোর্ড কোয়েশ্চেন একদম আপাদমস্তক সুন্দর মতো শেষ করা। বোর্ড কোয়েশ্চেন যদি আপনি শেষ করতে পারেন, আপনি এট লিস্ট 6টা কমন পাবেন 8টার মধ্যে। আপনি দেখবেন যে এইগুলা সবগুলোর ক্ষেত্রেই আপনার 8টা করে থাকে। 8টা করে থাকার কারণে সুবিধা হইতেছে আপনি 3টে স্কিপ করতে পারবেন। এবং আপনি যখন বোর্ড কোয়েশ্চেনগুলো সবগুলা প্রিপারেশন নিবেন তখন দেখবেন আপনার এই যে 6টা 100% এই 6টা কমন আসতেছে। আর আপনাকে লিখতে হবে 5টা। এটা খুবই টাইম ইজিলি সেভ করা যায়। কারণ ধরেন এখানে আপনাকে বলছে পদ্মর বানান লেখার জন্য। আপনি পদ্ম লিখে দেন পদ্মর সঠিক উচ্চারণটা লিখে দিলেন। সেক্ষেত্রে এখানে আপনার যে সময়টা লাগবে সেই সময়টা এখানে ইজিলি সেভ করা পসিবল। এখন আরেকটা ট্রিক্স আপনাদের জন্য আমি বলে দেই। এটা ট্রিক্স বলতে এটা আপনাদের নাইস প্রেজেন্টেশন এক্সামের ক্ষেত্রে খাতায় যেটা টিচারকে আপনাকে ইমপ্রেস করবে। আর নিয়মিত অংশের ক্ষেত্রে আপনার ইজিলি নাম্বার তখন তারা দিতে যাবে। যেহেতু আপনি খুব সুন্দর করে প্রেজেন্ট করছেন জিনিসগুলো। তো আপনি পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে আপনি এইভাবে শখ করে লিখবেন। ছক করে বলতে কি? ছক করে বলতে এখানে আপনি মূল শব্দ প্রথমে লিখবেন। এরপরে সাইডে সঠিক উচ্চারণ। মাঝখানে এই দাগটা দিলেও দিবেন, না দিলেও নাই। বাট প্রথমে এইটা দিবেন আরকি। এইটা সুন্দর মতো আপনার এই জায়গাটা মূল শব্দ, এইখানে আপনি ড্যাশ দিবেন, এখানে সঠিক উচ্চারণ। তারপরে এখানে শব্দটা লিখবেন যেটার আপনি অ্যান্সার করবেন। এখানে একটা ড্যাশ দিবেন, এখানে আপনার অ্যান্সার। আবার সেম নিয়মে শব্দ, ড্যাশ, অ্যান্সার। এভাবে লিখলে হবে কি আপনার প্রেজেন্টেশনটা টিচারকে মুগ্ধ করবে। আর আমি করতাম কি? আপনাকে এটা হ্যাকস বলে দেই। যখন আমাদের খাতাটা দিত পরীক্ষার হলে আপনারা দেখবেন যে খাতাটা 10-15 মিনিট আগে দিয়ে দেয়। তাই না? তো আমি করতাম কি মার্জিন করার পরে নাম লেখার পরে তারপরে যে সময়টা এক্সট্রা থাকতো সেই সময়ের মধ্যে আমি এই ছকগুলা খাতার মধ্যে করে নিতাম। তাহলে আমার সুবিধাটা হইতো কি পরে আমার খাতায় ছক করার জন্যে ঝামেলা করতে হইতো না। আমার প্রেজেন্টেশনটাও ঠিক থাকতো। আমি সুন্দর মতো এরকম আপনার মূল শব্দ সঠিক উচ্চারণ লিখে তারপরে এভাবে 5টা জায়গা ফাঁকা রেখে দিতাম। একটা সার্টেন অ্যামাউন্ট ফাঁকা রাখার পরে দেন আপনার নিচে আবার আমি সেম বক্স করতাম। সেম বক্স কিসের জন্য সেটা আপনাদেরকে দেখাইতেছি একটু পরেই। তো চলুন আমরা হয়তোবা বুঝে গেছি। আপনাদের যেটা কাজ থাকবে সেটা মেইনলি হইতেছে বোর্ড কোয়েশ্চেন সলভ করা। বোর্ড কোয়েশ্চেন যত বেশি সলভ করবেন তত বেশি আপনাদের জন্যই লাভ হবে। এবং বোর্ড কোয়েশ্চেন ব্যতীত আপনারা স্কুল কলেজের কোয়েশ্চেন দেখার খুব একটা প্রয়োজন পড়ে না। তবুও যদি কেউ চান যে আপনি প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে করতে পারেন, কোনো সমস্যা নেই।
এরপরে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হইতেছে তৃতীয় বানানের নিয়ম। বানানের নিয়মের ক্ষেত্রে আমাদের সেম আগে হচ্ছে প্রথমে কথা লেখো কোশ্চেনগুলো আসে, আমরা আপনাদের জন্য কথা লেখো কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা যদি এই কোশ্চেনগুলো পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এই কোশ্চেনগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই তৎসমটার ক্ষেত্রে। তৎসমটা খুবই ইম্পর্টেন্ট। তৎসমটা অনেক বেশি আসে, নত্যবিধানটাও দেখতে পারেন। এইগুলা খুবই ইম্পর্টেন্ট। এইগুলো আমরা বলি সাধারণত স্কিপ করার জন্য। তবুও যদি আপনারা কেউ লিখতে চান যে হচ্ছে আমার হচ্ছে ওপাশে সমস্যা হয় ওভাবে, সো আমি এখানে এটা লিখতে চাই, এইটা আমার কাছে সুবিধার মনে হয়, তাহলে আপনারা অবশ্যই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এরপরে আমরা আসি বানান শুদ্ধকরণের ক্ষেত্রে। এখানেও আমরা জাস্ট আপনার এক্সাম্পলের জন্য কয়েকটা বানান দিয়ে দিয়েছি। এইগুলা আপনাদের হচ্ছে মেইনলি বোর্ড কোশ্চেন থেকেই সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন যত বেশি সলভ করবেন তত বেশি আপনাদের এটার উপরে আয়ত্ত আসবে। সো চিন্তা করিয়েন না, বারবার বোর্ড কোশ্চেন সলভ করতে থাকেন, লিখতে থাকেন, নিজের হাতের স্পিডটা বাড়ান, তাহলে দেখবেন এগুলো খুবই ইজি হয়ে গিয়েছে। বানানের নিয়মের ক্ষেত্রেও আপনারা সেমভাবেই এভাবে শখ করে মূল শব্দ আর একপাশে সঠিক বানান লিখবেন, লিখে তারপরে এখানে 5টা করে 5টা লিখে ফেলবেন। তাহলে আপনার প্রেজেন্টেশনটা টিচারকে মুগ্ধ করবে অ্যান্ড আপনারা ইজিলি ভালো নাম্বার পাওয়ার যোগ্য হয়ে যাবেন। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে একটু আমাদের ঝামেলা করতে হয়। ঝামেলা পড়া কি আমি সেটা বুঝাচ্ছি আপনাদেরকে। এখানে আগের কোশ্চেনগুলোর মতো এখানেও হচ্ছে আপনাদের প্রশ্নগুলো দেওয়া থাকে প্রথমে। এখানে আমরা কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য দিয়ে দিলাম। দেখেন এই প্রশ্নগুলোর ক্ষেত্রে হচ্ছে উদাহরণ সহ বিশেষ্য পদ, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রিয়া, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই কয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন যদি কেউ অ্যান্সার করেন এইগুলা থেকে, তাহলে সবগুলাই পড়ার জন্য, কোনোটা বাদ দিবেন না। বাদ দিলে হবে কি যে আপনি কোনটা আসবে সেটা যদি পরে কমন না পান তখন হচ্ছে আপনাদের পরীক্ষার হলে সমস্যা হতে পারে। আমরা সাজেস্ট করি না এটা দেওয়ার জন্য, তবুও যদি কারো প্রিফার করেন যে এটাই দিবেন তাহলে সেটা করতে পারেন অবশ্যই। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের যেটা শর্ট অ্যান্ড ইজিলি লেখা যায়। এটার ক্ষেত্রে সমস্যা হইতেছে, এখানে 3টা টাইপে কোশ্চেনটা আসে। একটা টাইপে আপনাকে বলবে যে হচ্ছে যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী লেখো। 5টি শব্দের ক্ষেত্রে এখানে এভাবে বাক্য দেওয়া থাকে, আপনাদেরকে লিখতে হয় যে আপনারা কোনটা কোন শব্দ শ্রেণীর মধ্যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে পড়ে। কিন্তু এক্ষেত্রে আপনাদের জিনিসটা খুবই সোজা হয়ে যায়। অপরদিকে কোনো বোর্ডে আসে এভাবে যে এটা অনুচ্ছেদ দেওয়া থাকে, এই অনুচ্ছেদ থেকে আপনাকে লিখতে হবে যে হচ্ছে কোনটা কী। ধরেন এই যে এখানে কুটুম দেওয়া আছে মার্ক করা, তারপর এখানে রসগোল্লা দেওয়া আছে মার্ক করা, এখানে প্রকাশ্য, এই টাইপের জিনিসগুলো আপনাকে বলবে যে কোনটার ব্যাকরণিক শব্দ শ্রেণী কী। এইটার ক্ষেত্রে আপনার অপশন থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে আপনার কোনো অপশন থাকে না, এটা একটা সমস্যা। এরপরে আছে আপনার যে এখান থেকে 5টা আপনাকে লিখতে বলে ব্যাকরণিক শব্দ শ্রেণী। যে এইখানে একটা আপনার উদ্দীপক দেওয়া থাকে, এই উদ্দীপক দেওয়া থাকার মধ্যে আপনাকে বলবে যে উদ্দীপকটা থেকে আপনি 5টি বিশেষ্য দেন। বিশেষ্যটা আইডেন্টিফাই করা ইজি হয়ে যায়, কিন্তু এখানে যদি আপনার ক্রিয়া বিশেষ্য বলে বা হচ্ছে ভাব বিশেষ্য বলে, তো ভাব বিশেষণ বলে, তখন একটু আপনার অসুবিধা হয়ে যাবে। তাই এইটা আপনারা একটু বোর্ড কোশ্চেনগুলো বেশি করে প্র্যাকটিস করবেন। এটাতে নাম্বার তোলা ইজি, কিন্তু একটু ঝামেলা হয়। চলুন তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, সেটা হচ্ছে আমাদের সমাস এবং উপসর্গ। সমাস এবং উপসর্গের ক্ষেত্রে আপনারা দেখবেন এখানে উপসর্গের সংজ্ঞা, উপসর্গ কাকে বলে, ম্যাক্সিমামই উপসর্গ রিলেটেড প্রশ্নগুলাই আসে। সমাস রিলেটেড প্রশ্ন খুবই কম, উপসর্গের প্রশ্ন দিয়ে আপনার ভরা অলমোস্ট। তাই আপনারা চেষ্টা করবেন যে এইখানে যদি কেউ করেন তাহলে উপসর্গের প্রশ্নগুলা বেশি করে পড়ার জন্যে, তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এরপরে আমরা চলে যাই সমাসের ক্ষেত্রে। সমাস খুবই ইম্পর্টেন্ট। মানুষ এখানে সমাসে সবথেকে বেশি ভুল করে থাকে, কারণ এখানে ব্যাস বাক্য সহ চাওয়া হয়। শুধু কোন সমাস সেটা না, ব্যাস বাক্যটাও আপনাকে লিখতে হবে। এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম, আপনারা লেখার ক্ষেত্রে শখ বানিয়ে আগের মতো করেই লিখতে পারেন। সেটা হইতেছে যে এভাবে আপনারা লিখবেন, সুন্দর করে আগে শখটা নেবেন, তারপরে এখানে প্রদত্ত শব্দ, তারপরে হচ্ছে ব্যাস বাক্য, তারপরে হচ্ছে সমাস। তো এখানে দেখেন দুধে ভাতে, দুধে ভাতে হচ্ছে দুধে ও ভাতে, তো সেভাবে আপনারা লিখবেন, দুধে ও ভাতে লিখে দেন হচ্ছে কোন সমাস সেটা লিখে দিলে তারপরে হচ্ছে আপনাদের হয়ে গেল এইরকম করে। তো এভাবে আপনারা 5টা এখান থেকে অ্যান্সার করবেন। কিন্তু এটার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, এটা না আপনাদের হচ্ছে প্র্যাকটিস খুবই দরকার। সমাস এমন একটা জিনিস যেটাতে প্র্যাকটিস না করলে হবে না। বোর্ড কোশ্চেন, তাই যদি আপনি মুখস্থ করেন, মুখস্থ করার কথা কেন বলতেছি, লাইক হচ্ছে আপনি এতবার প্র্যাকটিস করবেন যেন ওটা আপনার মুখের মধ্যে চলে আসে। লাইক আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কোন সমাস, এটা কোন সমাস। তবুও যদি আপনাদের সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা সমাস রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্যে, একটা নোট আপনাদেরকে দেওয়ার জন্য, যেটা আপনাদেরকে সমাস বুঝতে ইজিলি হেল্প করবে। এর পরের প্রশ্ন আমাদের হইতেছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের ক্ষেত্রেও প্রশ্ন আমাদের প্রথমেই চলে আসবে যে আমরা কোন প্রশ্নের ক্ষেত্রে ইয়ে করতে পারি। এখানে দেখেন
বাক্যতত্ত্বে খুব একটা বেশি প্রশ্ন আসে না, এই প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আপনারা দেখে গেলে ইনশাল্লাহ কমন পাবেন। এরপর আসে বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তরের ক্ষেত্রে দেখেন এই বাক্যটার ক্ষেত্রে সরল বাক্যে রূপান্তর করতে বলছে। তো আপনারা যদি বাক্যের স্ট্যাটিক্স জানেন তাহলেই আপনারা ইজিলি পারবেন। এবং এখানেও আপনার 8টা বাক্য থাকে এরকম, 8টার মধ্যে আপনাকে দিতে হবে 5টা। সো এখান থেকে যদি আপনি 5টা ইজিলি অ্যান্সার করতে পারবেন, কারণ এই জিনিসগুলা আপনার হইতেছে বোর্ড কোশ্চেন থেকে ডিরেক্টলি রিপিটেড কোশ্চেন দিয়ে দেয়। এই যে আপনার শম্ভুনাথের এই কথাটা, এইটা হচ্ছে মিনিমাম 3-4টা বোর্ডে আসছে। সো আপনারা যদি বোর্ড কোশ্চেনগুলো করেন তাহলে ইজিলি এখানে নাম্বার তুলতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে, যেটা হচ্ছে ভাষার অপপ্রয়োগ। অপপ্রয়োগের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন যে হচ্ছে শুদ্ধ বাক্যে পরিণত করতে বলে, আর একটা আছে অনুচ্ছেদটাকে শুদ্ধ করতে বলে। অনুচ্ছেদটাকে শুদ্ধ করতে গেলে আপনার হচ্ছে লিখে লিখে শুদ্ধ করা লাগে, এটা একটু সময় বেশি সাপেক্ষ। আর এখানে আপনার হচ্ছে শুধুমাত্র দেখেন ছেলেটি বিদস্যি নয় কিন্তু বখাটে, এখানে ছেলেটি বিদ্বান হবে, তাহলে হচ্ছে আপনার বাক্যটি শুদ্ধ হবে। এক্ষেত্রে আপনি সুন্দর করে এই বাক্যটা তুলে লেখা লাগবে না, জাস্ট এটার 1 নাম্বার দিয়ে দেন হচ্ছে বাক্যটা, 3 নাম্বার ধরেন আপনি দিলেন, 3 নাম্বার দিয়ে বাক্যটা। তো এটা খুবই ইজিলি আপনাদের করা সম্ভব, কোনো চিন্তা নেই। এগুলো আপনারা যদি বোর্ড কোশ্চেনে একটানা পড়তে থাকেন দেখবেন এইগুলো আপনার কাছে পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা চলে যাই আমাদের নির্মিতি অংশের দিকে। নির্মিতি অংশের ক্ষেত্রে আমরা প্রথমেই জানবো যে হচ্ছে নির্মিতি অংশে আছে আপনার 70 নাম্বার। 70 নাম্বার এখানে দেখেন 70 অনেক বড়। আপনি যদি ওপাশে 30 পেয়ে আসেন, এই পাশে যদি 50 গ্যাদার করতে পারেন তাহলে আপনাদের কাছে কোনো ব্যাপারই নাই প্লাস পাওয়া। অ্যান্ড আপনারা জেনে থাকবেন যে বাংলা প্রথম পেপারে এ প্লাস পাওয়া তুলনামূলক কঠিন, তাই আপনাদেরকে সেকেন্ড পেপারে যত বেশি ভালো মার্ক তোলা পসিবল তত বেশি ভালো মার্ক তুলতে হবে। সো এই 30 মার্ক যেন আপনাদের কোনোভাবেই না কমে। এখানেও আপনাদের ইজিলি প্রথমেই 10 মার্ক তোলা পসিবল, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটাকে কেন নির্মিত অংশের মধ্যে দিয়েছে আমি আসলে জানি না, তবে হয়তোবা অনুচ্ছেদ এখান থেকে যেটা ট্রান্সলেট করতে হয় সেটার ক্ষেত্রে জন্য দিছে। তো পারিভাষিক শব্দের মধ্যে আপনাদের 10টা শব্দ লিখতে হয়, 10টা শব্দের পারিভাষিক শব্দ আপনারা যদি লিখে দিতে পারেন তাহলে আপনাদের ইজি মার্ক এখানে। এখানে দেখেন আমরা জাস্ট ফর এক্সাম্পল কয়েকটা শব্দ দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা পারিভাষিক শব্দ লিখবেন সেম নিয়মে আপনাদেরকে যে আমি ছকটা করে দেখাইছিলাম এইভাবে। তো এখানে হচ্ছে একপাশে লিখবেন হচ্ছে মূল শব্দ, দেন হচ্ছে একপাশে লিখবেন পারিভাষিক শব্দ, দেন হচ্ছে আপনারা ছক করে করে এখানে হচ্ছে এই শব্দগুলোর অ্যান্সার করবেন। এটার ক্ষেত্রে আপনারা সফটওয়্যার পরে করতে পারেন, কারণ সামনে কত পেজ লাগবে সেটা আপনারা জানবেন না অ্যাকচুয়ালি। তো এইটা নমিনেশন, ইডিয়মস এই টাইপের শব্দগুলো আপনারা বোর্ড কোশ্চেনগুলো বেশি করে দেখবেন। এই টাইপের পারিভাষিক শব্দের ক্ষেত্রে আমরা যদি র্যান্ডম কোনো অ্যান্সার করে দেই যে লেজেন্ড মানে অনেক বড় কিছু, এইটা অনেক সময় মেলে না, ঠিক আছে? আমরা যেটা ইংলিশে ভাবি সেটা বাংলা পারিভাষিক শব্দের ক্ষেত্রে ম্যাচ খায় না অনেক সময়। তাই আপনাকে অবশ্যই পারিভাষিক শব্দ ভালো মতো পড়তে হবে, অ্যান্ড অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন যদি আপনি সলভ করেন তাহলে আনডাউটেডলি আপনি এখানে যে এক্সট্রাগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়েও আপনি ইজিলি 10টা কমন পাইতে পারবেন। এখন একটা মজার কথা বলি, আপনাদের যে ইন্সট্রাক্টর আছে দ্য ফাউন্ডার অফ ফোর ব্রেইন জিনিন তাসনিম আপু, সেই আপু যতবারই কলেজ এক্সাম বলেন বা হচ্ছে আপনার মেইন এক্সাম বলেন, সেই এক্সামে যতবারই হচ্ছে আপনার পারিভাষিক শব্দের প্রিপারেশন নিয়ে গেছে সে অ্যান্সার করে আসছে অনুচ্ছেদ, যতবার অনুচ্ছেদের প্রিপারেশন নিয়ে গেছে সে অ্যান্সার করে আসছে পারিভাষিক শব্দ। এমনটা হওয়ার কারণ কি, আসলে জিনিসটা হইতেছে আপনার কাছে এক্সাম হলে যেটা ইজি মনে হবে অ্যান্ড যেটাতে আপনি সহজে নাম্বার তুলতে পারবেন সেটা আপনি অ্যান্সার করবেন, এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ইটস নট লাইক যে আপনি এইটার প্রিপারেশন নিয়ে গেছেন আপনাকে এইটাই অ্যান্সার করা লাগবে। সো ভেবে চিন্তে বুঝে শুনে অ্যান্সার করবেন, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে। এরপরে আমাদের রয়েছে প্রতিবেদন ও দিনলিপি রচনা। দিনলিপিটা সাধারণত কেউ লেখে না, তবুও আমরা সাজেস্ট করব যদি আপনাদের কারো প্রয়োজন মনে হয় বা ভালো লাগে দিনলিপি তাহলে আপনারা লিখতে পারেন। আমরা এখানে আপনাদের জন্যে স্টার ইউজ করে বুঝিয়ে দিয়েছি কোনটা কতটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা দেখতে পারতেছেন এখানে প্রথমটাই যেতে দিছি মহান বিজয় দিবস সম্পর্কে দিনলিপি, সেটা 3 স্টার। পহেলা বৈশাখও 3 স্টার, স্বাধীনতা দিবস 3 স্টার, বসন্ত বরণ 3 স্টার। সাধারণত এই টাইপেরগুলাই আপনাদের বেশিরভাগ সময় এসে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন, আমি যখন স্লাইডটা আপনাদের এই লিঙ্কের সাথে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তখন আপনারা চেক করে নেবেন যে হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী সেইগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। আর কোনো চিন্তা নাই, এইগুলা খুব একটা টাফ না। আপনারা যদি হচ্ছে বোর্ডের কোনো গাইড বা কোশ্চেন ব্যাংক থাকে আপনাদের কাছে সেগুলা খুললে এইগুলা পেয়ে যাবেন ওখানে। সো ওখান থেকেই পড়ে নিতে পারবেন। একটু নিজের মতো করে লিখতে হবে অবশ্যই, আপনারা জানেন যেহেতু এইগুলাতে 10 মার্ক করে আসছে, সো আপনাকে সেভাবেই লিখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি প্রতিবেদনের দিকে। প্রতিবেদনের ক্ষেত্রে আমরা আপনাদেরকে জন্য ইম্পর্টেন্ট প্রতিবেদনগুলো লিখে দিয়েছি। প্রতিবেদনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, প্রতিবেদন কিন্তু 3 ধরনের প্রতিবেদন আর কি করে থাকে ওরা। একটা হচ্ছে সংবাদপত্রের জন্যে, একটা হচ্ছে আপনার
স্কুলের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আপনি একজন সাংবাদিক, সেই সাংবাদিক হিসেবে আপনি কীভাবে লিখবেন সেটার ক্ষেত্রে। সো আপনারা প্রিপারেশনটা সবগুলোর ক্ষেত্রেই নেবেন, কারণ বলা যায় না ভাই কোনটা চলে আসতেছে আপনাদের ক্ষেত্রে। এখানে দেখেন আমরা 3 স্টার দিয়েছি যানজট, এই যানজটটা অনেক বেশি আসে। তারপরে হচ্ছে আপনাদের কলেজেরগুলাও বেশি আসে, অনেক বেশি। আপনারা দেখবেন পত্রিকা এবং কলেজ এই ২টা অনেক বেশি আসে। খাদ্যে ভেজাল খুবই, খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা চেষ্টা করবেন, আমরা এখানে যে জিনিসগুলা দিয়ে দিয়েছি এই কয়টা লিস্ট আপনি যেন পরীক্ষার আগে অবশ্যই, অবশ্যই দেখে যান। কারণ এইগুলা যদি না দেখে যান ভাই, তাহলে আপনাদের খুবই, খুবই মিস। কারণ এইগুলা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য আমরা খুঁজে বের করে দিয়েছি। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই, অবশ্যই এইগুলা পড়ার জন্যে। তো এরপরের টপিক আমাদের যেটা আছে সেটা হইতেছে চিঠি, বৈদ্যুতিক চিঠি অথবা হচ্ছে আবেদনপত্র। সাধারণত বৈদ্যুতিক চিঠি লেখা সবথেকে ইজি। তো আপনারা চেষ্টা করবেন বৈদ্যুতিক চিঠিটাই যেন আপনারা লেখেন। কারণ বৈদ্যুতিক চিঠির ক্ষেত্রে আপনাদের হচ্ছে টাইমটা খুবই ইজিলি কনজাম করা যাবে। আর চেষ্টা করবেন বৈদ্যুতিক চিঠির ক্ষেত্রে আপনারা এভাবে লেখার জন্যে যে হচ্ছে ইমেইলগুলা যেমনি হয় এমনি একটা আপনার পেজের চারপাশে এরকম মার্ক করে দেন হচ্ছে ফ্রম টু বাকিগুলো তো আপনারা জানেন, ওইভাবে লিখবেন। এইটা করলে কি হচ্ছে আপনাদের ভালো হবে, টিচারদের আপনারা হচ্ছে অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবেন। তারা আপনাদেরকে আরও বেশি নাম্বার দিতে যাবে। অ্যান্ড কখনোই বৈদ্যুতিক চিঠি ২ পৃষ্ঠারে লিখবেন না, ১ পৃষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। আবেদনপত্র ১ পৃষ্ঠার মধ্যেই লেখার সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে টিচারদের আপনারা ভালোভাবে ইমপ্রেস করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য কোন টপিকগুলা খুবই ইম্পর্ট্যান্ট। বৈদ্যুতিক চিঠির ক্ষেত্রে আমরা প্রথমে দেখতেছি বৈদ্যুতিক চিঠিগুলোর মধ্যে ইমেইলের ক্ষেত্রে আপনারা দেখবেন যে খুবই ইজি ইমেইল আসে, কিন্তু কয়েকটা ইমেইল আছে যেমন এটা দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, একটা রেজিস্টার বরাবর ইমেইল করো। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এই জিনিসগুলো একটু ডিফারেন্ট হয়। এই জিনিসগুলোর আপনার হচ্ছে নিয়মগুলো আপনারা দেখে নেবেন, তাহলে দেখবেন আপনাদের আর কোনো ঝামেলা হইতেছে না। এই কয়টা ইমেইল আমরা যেগুলো দিছি অ্যানালাইসিস করেই দিয়েছি, আপনারা এইগুলো দেখতে পারেন এবং ইমেইলের প্যাটার্নটা অবশ্যই ঠিক রাখবেন। ইমেইলের প্যাটার্নে কোনো ভুল করা যাবে না, তাহলে কিন্তু আপনারা মার্ক একদমই পাবেন না। আর এটার ক্ষেত্রে আপনার যদি ইমেইলগুলা সুন্দর মতো লিখতে পারেন তাহলে ইজি মার্ক এখানে অ্যাটলিস্ট আপনি ৮ পাবেন ১০-এর মধ্যে। সো খুবই ভালোভাবে লেখার চেষ্টা করবেন, কোনোভাবেই আপনারা হচ্ছে ভুল করবেন না, ঠিক আছে? এরপর চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী টপিক আবেদনপত্রের দিকে। আবেদনপত্রের ক্ষেত্রে আমরা সেমভাবে আপনাদের জন্যে অনেকগুলো নিয়ে এসেছি, যেটা আপনাদের হেল্প করবে পড়াশোনার ক্ষেত্রে। আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমরা আপনাদের সব রকম আবেদনপত্র নিয়ে আসছি। ম্যাক্সিমাম আমরা এই আবেদনপত্রটাকে না এখানে স্কিপ করে, কারণ আবেদনপত্রটা একটু বেশি ভুল ধরার চান্স থাকে ইমেইলের তুলনায়। তাই ইমেইল লেখার চেষ্টা করে সবাই। আপনারা যদি চান আবেদনপত্র লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মেইনলি হচ্ছে ইমেইলটাকে প্রেফার করব বেশি। এখানে দেখেন শূন্য পদে চাকরি নিবে। আপনার হচ্ছে এখানে মেইনলি দেখবেন আপনি হচ্ছে জব রিলেটেড বেশি প্রশ্নগুলো আসে। আর হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো একটু ইউনিক, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, যেগুলা হচ্ছে দেখবেন যে একটু ভিন্ন ধরনের, সেইগুলা দেখলে হবে কি আপনাদের ক্ষেত্রে সেই জিনিসগুলো হচ্ছে আয়ত্তে চলে আসবে। তখন প্রশ্ন দেখে আপনারা হোঁচট খাবেন না আরকি। সো এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে দেখে রাখবেন। এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আপনাদেরকে স্লাইডটা দিয়ে দেবো, আবারও বলতেছি। স্লাইডটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, অলসো আমাদের ভিডিও ডেসক্রিপশনে। সো কোনো চিন্তার কিছু নাই। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সারাংশ সারমর্মের দিকে। সারাংশ সারমর্মের ক্ষেত্রে আপনারা দেখেন যে সারাংশ সারমর্ম যেকোনো একটা আসতে পারে আরকি আপনাদের ক্ষেত্রে। সাথে আসবে হচ্ছে ভাব সম্প্রসারণ। তাই শুধু সারাংশ বা শুধু সারমর্ম পড়লে কিন্তু হবে না। আপনাদেরকে অবশ্যই সারাংশ বা সারমর্ম ২ টাই পড়তে হবে। আমরা এখানে আপনাদের জন্যে স্টারওয়ালা যেগুলা ইম্পর্ট্যান্ট সেইগুলা দিয়ে দিছি। চেষ্টা করবেন এইগুলো সব কয়টাই পড়ার জন্যে। সারাংশের ক্ষেত্রে হচ্ছে আপনাদের যেটা গল্প থেকে লেখা লাগে, আর সারমর্মের ক্ষেত্রে হচ্ছে আপনাদের মেইনলি লিখতে হয় হচ্ছে কবিতার লাইনকে এক্সপ্লোর করে। সো এখানে আমরা হচ্ছি আপনাদের জন্য দিয়ে দিলাম কয়েকটা। এর পরবর্তীতে আপনারা চেষ্টা করবেন যে যদি সারাংশ সারমর্ম আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এইগুলাই দেওয়ার জন্যে। এরপর আমরা চলে যাচ্ছি ভাব সম্প্রসারণের দিকে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা আপনাদের জন্য কয়েকটা সাজেশন দিয়ে দিয়েছি। এখানে আপনারা চেষ্টা করবেন ভাব সম্প্রসারণকে এভয়েড করার জন্য, কারণ ভাব সম্প্রসারণ লিখতে গেলে না আপনাদের অনেক বেশি সময় চলে যাবে। তো ভাব সম্প্রসারণের থেকে আপনাদের সারাংশ সারমর্ম লেখাটা খুবই ইজি এবং কয়েক লাইনের মধ্যে। সারাংশ সারমর্ম সবসময় চেষ্টা করবেন হচ্ছে ৪ থেকে ৫ লাইনের মধ্যে শেষ করার জন্যে। কারণ টিচার আপনাদের ৪ থেকে ৫ লাইনের বেশি যদি দেখে তাহলে হচ্ছে তখন সেটাতে নাম্বার দিতে চাবে না বেশি একটা, কারণ সারাংশ সারমর্ম মানে হচ্ছে মূল ভাবটা। তো চেষ্টা করবেন যতটা কম বাক্যের মধ্যে লেখা যায়, তাই বলে ২-১ বাক্যের মধ্যে লেখেন না আবার। আর ভাব সম্প্রসারণ এখানে আসলে দ্বিধা আছে, কারণ অনেক সময় কেউ বলে যে সারাংশ সারমর্ম না দিয়ে ভাব সম্প্রসারণ দেওয়ার জন্য। আমি প্রিফার করি যে ভাব সম্প্রসারণটাকে স্কিপ করার জন্য। এক্ষেত্রে সুবিধাটা হয় কি আপনার, যে ভাব সম্প্রসারণটা যদি আপনি স্কিপ করেন তাহলে আপনার হচ্ছে প্যারাগ্রাফ মানে যেটা হচ্ছে আমাদের রচনা, সেই রচনাতে আপনি বেশি টাইম দিতে পারবেন। তাই আমি বলি যে হচ্ছে ভাব সম্প্রসারণটা স্কিপ করার জন্য। তবুও আপনাদের জন্য আমরা এখানে দিয়ে দিছি। আপনারা এইগুলা দেখতে পারেন। ৪টা দিনই আরও আছে অবশ্যই। এখানে আরও পরবর্তী পেজে আপনাদের জন্য অনেকগুলো ভাব সম্প্রসারণ দেওয়া আছে। সো আপনারা এই ভাব সম্প্রসারণগুলো সবগুলা দেখে নিলেই ইনশাআল্লাহ আমাদের আর কোনো ভাব সম্প্রসারণে সমস্যা হবার কথা নয়। তাই আপনারা এইগুলা সবগুলা একবার দেখে নিবেন যদি ভাব সম্প্রসারণ অ্যান্সার করতে চান তাহলে। আর যদি না চান তাহলে তো কোনো সমস্যাই নেই। সো চলেন এর পরবর্তী টপিকে চলে যাক।
আমাদের এর পরবর্তী টপিক হলো সংলাপ অথবা ক্ষুদে গল্প। তো আমরা বলবো আপনাদের মধ্যে যারা খুবই ইনোভেটিভ তারা চাইলে ক্ষুদে গল্পটা লিখতে পারেন, অথবা আমাদের মতো যারা সাদাসিধা আছেন তারা সংলাপ লেখাটাই বেশি যুক্তিযুক্ত। কারণ সংলাপ আমরা হচ্ছে দিনে ডেইলি যা কথাবার্তা বলি সেই রকম জিনিসপাতির মধ্যেই সংলাপ চলে আসে। আর ক্ষুদে গল্পটা একটু ইনোভেটিভ ওয়েতেই বানায়, সুন্দর করে লেখা লাগে। আদারওয়াইজ হচ্ছে আপনার যদি গল্প পছন্দ না হয় যে খাতা কাটতেছেন তার, তাহলে কিন্তু আপনাকে নাম্বারটা তিনি দিবেন না। সেক্ষেত্রে আমরা আপনাদের সংলাপের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট সংলাপ নিয়ে আসছি। এখানে দেখেন, উচ্চশিক্ষা গ্রহণে 2 বন্ধুর মধ্যে সংলাপ। উচ্চশিক্ষা গ্রহণে 2 বন্ধুর মধ্যে সংলাপ জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উচ্চশিক্ষা আপনারা সবাই নিতে যাইতে চান বাইরে, দেশে কারো থাকার ইচ্ছা নাই, আমারও ইচ্ছা নেই আল্টিমেটলি। সো এটা নরমাল খুবই। ফেসবুক গ্রুপ এর সুফল এবং কুফল, এর সাথে আরও একটা আছে মোবাইল ফোনের সুফল এবং কুফল। আমরা একেবারে আপনাদেরকে সবগুলো দেখাই দিয়েছি। এই জিনিসগুলো আপনারা যদি একবার করে পড়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কোথাও সমস্যা হওয়ার কথা না। সংলাপ পড়তে বেশি সময় লাগবে না, আপনারা সংলাপগুলো দেখে নেবেন। আপনারা সংলাপ নিজের মতো করে লিখতে পারবেন যে এই জিনিসগুলো স্পেশালি আপনারা জানেন যে ফেসবুকের কুফল এবং সুফল, তারপরে মোবাইল ফোনের কুফল এবং সুফল, উচ্চশিক্ষা নিতে গেলে কী কী করা লাগে, আইএলটিএস দেওয়া লাগে, এই জিনিসগুলো। 21 বইমেলায় গেছিলেন আপনি, সেখানে কী হয়েছে সেগুলো নিয়ে ইন ডেপথ আলোচনা করবেন। এই জিনিসগুলো নিয়ে আপনাদের মধ্যে কথা হবে। বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এইটা একটু ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনারা পড়বেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাও পড়বেন। এরপরে চলে যান, দেখা যাক হচ্ছে আমাদের কীভাবে ক্ষুদে গল্প লিখতে হবে। ক্ষুদে গল্পর ক্ষেত্রে আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দিছি। আপনাদের যদি মনে হয় যে আপনারা ক্ষুদে গল্প লিখবেন তাহলে এই জিনিসগুলো একটা রিহার্সাল করে দিতে পারেন। তবে ক্ষুদে গল্প মূলত হচ্ছে আপনার নিজের উপরে, আপনি যতটা ভালো নিজে পড়তে পারবেন, লিখতে পারবেন, সেটা সম্পূর্ণটা আপনার উপরেই হবে আর কি আসলে। তো দেখেন এখন আপনারা যেটা প্রেফার করবেন, ক্ষুদে গল্প বা হচ্ছে আপনাদের যদি আপনারা হচ্ছে লিখতে চান তাহলে ওইটাই। ক্ষুদে গল্প লেখা ইউজুয়ালি আমি সাজেস্ট করি না। এই জিনিসগুলোর মধ্যে কমন আসবে কতটুকু এটা বলতে পারতেছি না ক্ষুদে গল্পের মধ্যে, কারণ এগুলো ইম্পর্টেন্ট আসলে, বাকিটা আপনাদের কপালের উপরে। এরপরে আমাদের লাস্ট এবং শেষ অংশ যেটাতে আমরা হচ্ছি প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটা হ্যাক্স আছে। হ্যাক্স হইতেছে আপনার এখানে 5টা টপিকের উপর প্রবন্ধ আসবে। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের নৈতিকতা এবং মূল্যবোধ। নৈতিকতা এবং মূল্যবোধের উপরে আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্তেছি। আগে আমরা হচ্ছে দেখে নেই বিজ্ঞান ও প্রযুক্তি। এইখানে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি কত ইম্পর্টেন্ট। আমাদের সবার আগে ইম্পর্টেন্ট হইতেছে নৈতিকতা এবং মূল্যবোধ। নৈতিকতা এবং মূল্যবোধ হচ্ছে আমাদের মেইন টপিক। এখানে একটা দেখেন, এইখান থেকে যদি আপনারা এই 4টা পড়েন এবং বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যদি আপনারা এই কয়টা দেখে যাইতে পারেন তাহলে আপনাদের আর কিচ্ছু দেখা লাগবে না। এই কয়টার মধ্যে আপনারা 100% কমন পাবেনই, এটা আমি নিশ্চয়তা দিতে পারি যে এইগুলা যদি আপনারা দেখে যান তাহলে হচ্ছে 100% কমন। এই কয়টা দেখলেই 100% কমন, কারণ এইগুলার বাইরে আপনার প্রশ্ন আসবেই না। এরপরে আপনারা দেখতে পারেন যে হচ্ছে জাতীয় চেতনার ক্ষেত্রে, এখন বর্তমানে জাতীয় চেতনা আপনারা জুলাই আন্দোলনকেও নিয়ে আসতে পারেন। মুক্তিযুদ্ধটা এখন একটু কম ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে শিল্প অর্থনীতি। দেখেন পোশাক শিল্প, তারপরে হচ্ছে পর্যটন শিল্প, নারী সশক্তিকরণের ভূমিকা, সাম্প্রতিকের মধ্যে মাদকাসক্তি যুব সমাজ, দুর্নীতি ও প্রতিকার, জলবায়ু, বাংলাদেশ, 24-এর গণঅভ্যুত্থান, সাম্প্রতিক আপনার জাতীয় চেতনার মধ্যেও পড়ে। এখানে আপনারা হচ্ছে যদি কেউ চান যে হচ্ছে একটু বেশি পড়বেন তাহলে এইগুলা শিল্প অর্থনীতি টপিকটা দেখতে পারেন। এইটা খুবই ইম্পর্টেন্ট। পোশাক শিল্পটা স্পেশালি, পোশাক শিল্পটা আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? পর্যটন শিল্পটাও খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এই জিনিসটা স্কিপ করা বেটার। আমাদের সাজেশন হইতেছে আপনারা মেইনলি প্রথম 2টার ক্ষেত্রেই চুজ করবেন, যে হচ্ছে বিজ্ঞান অথবা হচ্ছে আপনার অধ্যবসায় রিলেটেড যে টপিকটা রয়েছে ওই টপিকটা থেকে। এরপরে চলুন দেখে ফেলা যাক আমাদের শেষ যে জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো, যে রচনার ক্ষেত্রে কীভাবে আপনারা আরও ভালো মার্ক নিতে পারেন। এভাবে আপনারা হচ্ছে প্রথমে আপনার খাতার সাইডে সব কিছু করা থাকবে, তারপরে আপনারা মাঝখানে সেন্টারে রচনার নামটা আগে লিখবেন। পরে তো হচ্ছে কত নম্বর প্রশ্ন সেটা লিখবেনই, কিন্তু প্রশ্নের নাম্বার লিখতে আবার ভুলে যাবেন না। তারপরে রচনার নাম্বারটা লিখবেন। রচনার নামটা লেখার পরে এখানে একটা দেওয়া আছে, আপনারা ডাবল দিবেন। ডাবল দিয়ে তারপরে এই সাইডে ভূমিকা লিখবেন সুন্দর করে। ভূমিকা লিখে তার নিচে আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করার পরে এইভাবে একটা কোটেশন দিবেন প্রথমে। কোটেশন দিয়ে শুরু করলে হবে কি, আপনাদের লেখাটা হচ্ছে অ্যাপ্রুভড হবে। অ্যাপ্রুভড বলতে আমি বুঝাইছি মেইনলি টিচাররা আপনার লেখাটা পছন্দ করবে, আপনাকে তখন চেষ্টা করবে সে যত বেশি নাম্বার দেওয়া পসিবল। এরপরে আপনারা লেখাটা শুরু করবেন এইটা সোজা থেকে। কেন এইটা সোজা থেকে? তাহলে হচ্ছে আপনার জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে যদি আপনারা লিখতে পারেন তাহলে আমি আশা করছি যে আপনারা যদি এখানে ভালো মতো ভিতরে পয়েন্ট দিতে পারেন এবং কোটেশনগুলো বেশি অ্যাড করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইজিলি 15+20 মধ্যে ক্যারি করা পসিবল। সো আপনারা এটা চেষ্টা করবেন যাতে হচ্ছে ভালো মতো লিখতে পারেন। আপনাদের জন্য খুবই দোয়া রইল, শুভকামনা রইল। আপনারা খুব ভালোভাবে বাংলা সেকেন্ড পেপার এক্সাম দেন। আশা করি আমার যা বোঝানোর চেষ্টা করছি আমি সবগুলো আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা ফেসবুক পেজ আছে ফোরব্রেইন নামে, আপনারা সেটাকে ফলো করে লাইক দিয়ে রাখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল ফোরব্রেইন, যেখানে আপনারা ভিডিওটা দেখতেছেন, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের গ্রুপ আছে ফোরব্রেইন অ্যালাই, এখানে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, আপনাদের কথা অভিমত শেয়ার করতে পারেন সেখানে। আর আপনাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু বোঝার সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করব। আজকের আপনাদের স্লাইডটা বানিয়েছে আপনাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর ফিউচারের সাদমান শাহাদ ভাইয়া, সাথে আমিও কিছু অ্যাড করছি। সো তাকে একটা থ্যাঙ্কস দিয়ে রাখবেন সবাই। আর আজকে এখানেই আমরা শেষ করছি।
তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনায় স্মার্টলি করেন, বেশি টেনশন নিয়েন না। ইনশাআল্লাহ সব ভালো হবে। আজ এই বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।